আকাশ ছুঁয়ে দিচ্ছে নতুন ভাবনা, নতুন দৃষ্টিতে বাংলা সংবাদ। এটাই আকাশবাণী 2.0, সত্যের পথে, সময়ের সঙ্গে। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছালেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব। সস্তায় তেল বনাম কূটনৈতিক ভারসাম্য, কোন পথে ভারত? শুনলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এ সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি বার্তা পৌঁছে দেন তিনি। এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার 16 অক্টোবর সকালে রাশিয়া সফরে যান লারিজানি। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদের পাশাপাশি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গত সপ্তাহে পুতিন বলেছিলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ইরানকে এই বার্তা দিতে বলেছে যে তারা তেহরানের সাথে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনাও কমাতে চায়। তিনি বৃহস্পতিবার দুশানবেতে মধ্য এশিয়া রাশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমরা ইসরায়েলের সাথে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ পেয়েছি যে ইসরায়েল সমস্যার সমাধানে আগ্রহী এবং দৃঢ় প্রতিজ্ঞ। তারা কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয়। চীনের বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে বেইজিং। দৃষ্টিমতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্য ছিল একেবারে বিকৃত ও দায়িত্বজ্ঞানহীন, যা দুই দেশের বাণিজ্য আলোচনায় অস্থিরতা তৈরি করছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াংচিয়ান বলেন, যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপগুলোকে বিকৃতভাবে ব্যাখ্যা করছে এবং অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে। আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য একমাত্র বেসামরিক ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, রফতানি লাইসেন্সের আবেদন যদি আইনানুগ ও বেসামরিক উদ্দেশ্যে হয় তবে তা অনুমোদন করা হবে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চীনের নতুন পদক্ষেপকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে প্রভাব বিস্তারের চেষ্টা বলে বর্ণনা করেন। এদিকে অর্থমন্ত্রী বেসেন্ট ইঙ্গিত দেন যে 9 নভেম্বর শেষ হওয়া 90 দিনের বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে 7 দফা ব্যাখ্যা প্রকাশ করে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার অজুহাতে নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করছে এবং চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করছে। সেখানে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় রয়েছে 3000-এরও বেশি পণ্য, যেখানে চীনের তালিকায় মাত্র 900টি। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ের নতুন লাইসেন্স ব্যবস্থা কোনো দেশের প্রস্তুতকারকের উপর বাধ্যতামূলক নয়, এটি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ওয়াশিংটনের দাবি, চীনের এ পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের বিরল খনিজ পদক্ষেপের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। মুখপাত্র হে ইয়াংচিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের ওই মন্তব্য সম্পূর্ণরূপে বিকৃত। চীন সর্বদা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। চীন জানিয়েছে, আগের আলোচনাগুলোর ইতিবাচক ফলাফলকে যুক্তরাষ্ট্র যেন মূল্য দেয় এবং অবিলম্বে তার ভুল পদক্ষেপ সংশোধন করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। এটি আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় সই হতে পারে। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এমন তথ্য জানিয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সাবেক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্সের সফরের সময় চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র কাতার প্রতিরক্ষা চুক্তির অনুরূপ, যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের ওপর যে কোনো সামরিক হামলাকে আমেরিকার উপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই কাতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েলের দোহায় হামাস নেতাদের হত্যা প্রচেষ্টার পরপরই। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি, তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
একইভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস ও সৌদি সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি প্রতিরক্ষা চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারে, বিশেষ করে ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত বছরে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়ী করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ বাড়ায় জটিল পরিস্থিতিতে পড়েছে ভারত। এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন কি করবেন? রুশ তেলের সুবিধা ছাড়বেন নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি নেবেন? চলতি বছরের অগস্টে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম ধাক্কা পায় ভারত। রাশিয়া থেকে তেল কেনা শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র সে সময় ভারতের রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করে। এরপর গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অল্প সময়ের মধ্যেই রুশ তেল কেনা বন্ধ করবেন বলে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরদিনই রাশিয়া সতর্ক প্রতিক্রিয়া জানায়, আর অন্যদিকে ভারত ট্রাম্পের মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। দিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, রাশিয়ার তেল ভারতীয় অর্থনীতি ও জনগণের কল্যাণের জন্য অত্যন্ত উপকারী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, তেল আমদানি সংক্রান্ত নীতি মূলত বিশ্ববাজারের অস্থির পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ বিবেচনা করেই নির্ধারণ করা হয়। পরে এক মুখপাত্র আরও বলেন, মোদি ও ট্রাম্পের মধ্যে গতকাল কোনো আলাপ হয়েছে বলে আমি জানি না। ভারত মূলত মস্কোর পুরনো মিত্র, আর ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মাঝে রয়েছে দিল্লি। আর এই চাপের মাঝে ভারতের জ্বালানির নীতি এখন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা। কিন্তু প্রশ্ন হলো, ভারতের অর্থনীতির জন্য রুশ তেল আসলে কতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত গত বছর রুশ ক্রুড তেল কিনেছে 52.7 বিলিয়ন ডলারের, যা দেশটির মোট তেল আমদানির 37%। বাকি তেল এসেছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। 2021-22 অর্থ বছরের আগে ভারতের প্রধান 10 তেল সরবরাহকারী দেশ ছিল রাশিয়া, ইরাক, সৌদি আরব, ইউএই, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কুয়েত, মেক্সিকো, নাইজেরিয়া ও ওমান। এর বাইরে আরও 31টি দেশ থেকে তুলনামূলক কম পরিমাণে তেল কিনত ভারত, যেগুলো নির্ভর করত বৈশ্বিক দামের ওঠানামার ওপর। অনেকে মনে করেন ভারত এখন পুরোপুরি রুশ তেলের ওপর নির্ভরশীল, কিন্তু 2024 সালে ভারত যুক্তরাষ্ট্র থেকেও 7.7 বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে, যার মধ্যে 4.8 বিলিয়ন ডলারের ক্রুড তেলও রয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্যে 3.2 বিলিয়ন ডলারের ঘাটতি রয়ে গেছে বলে জানিয়েছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI। 2018-19 থেকে 2021-22-এর মধ্যে ভারতের তেল আমদানিতে প্রথম বড় পরিবর্তন আসে। সেই সময় ইরান ও ভেনেজুয়েলা থেকে আমদানি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে। এই দুই দেশ থেকে আমদানি করা কঠিন হয়ে পড়ে ভারতের, আর তাদের জায়গা নেয় ইরাক, সৌদি আরব ও ইউএই। দ্বিতীয় ধাক্কা আসে ইউক্রেন যুদ্ধের পর, যেখানে 2021-22 সালে রাশিয়া থেকে ভারতে তেল আমদানি ছিল মাত্র 4 মিলিয়ন টন। 2024-25 সালে তা বেড়ে দাঁড়ায় 87 মিলিয়ন টনের বেশি। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পর রাশিয়া দেওয়া ডিসকাউন্ট বা মূল্য ছাড় ভারতীয় রিফাইনারিগুলোর কাছে রুশ তেলকে আরও আকর্ষণীয় করে তোলে। 2022-23 অর্থ বছরে রুশ তেলের গড় ডিসকাউন্ট ছিল 14.1%, আর 2023-24 শতাংশে 10.4%। এতে ভারত বছরে প্রায় 5 বিলিয়ন ডলার সাশ্রয়ী করেছে, যা দেশটির মোট ক্রুড তেল আমদানি 3 থেকে 4% সমান। এই সময় ইরাক, সৌদি আরব ও ইউএইর মতো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারীরা তাদের অংশীদারিত্বে 11% পয়েন্ট হারালেও প্রকৃত আমদানির পরিমাণ অপরিবর্তিত থাকে, কারণ ভারতের মোট আমদানি বেড়ে দাঁড়ায় 196 মিলিয়ন থেকে 244 মিলিয়ন টনে। তবে ক্ষতির মুখে পড়ে অন্যরা। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কুয়েত, মেক্সিকো, নাইজেরিয়া ও ওমান থেকে আমদানি অর্ধেকে নেমে আসে। 31টি ছোট সরবরাহকারী দেশের অংশও কমে যায়। অ্যাঙ্গোলা ও দক্ষিণ কোরিয়ার মতো কেবল কয়েকটি দেশের ব্যতিক্রম। গবেষক পার্থ মুখোপাধ্যায় বলছেন, রাশিয়া থেকে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দেশের রপ্তানি হ্রাস পেয়েছে। কিছু ক্ষেত্রে তা নাটকীয়ভাবে কমে গেছে, অর্থাৎ রাশিয়ার উত্থান হয়েছে অন্যদের ক্ষতির বিনিময়। রুশ তেল থেকে ভারতের বার্ষিক সাশ্রয় প্রায় 9 বিলিয়ন ডলার, যা দেশটির মোট 900 বিলিয়ন ডলারের আমদানি বিলের 1%-এরও কম। তবুও অর্থনৈতিকভাবে তা উল্লেখযোগ্য। কিন্তু যদি ভারত রুশ তেল কেনা বন্ধ করে, তাহলে বৈশ্বিক তেলের দাম বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক আমদানি খরচ আরও বাড়াবে। পার্থ মুখোপাধ্যায়ের মতে, রাশিয়া দেওয়া ডিসকাউন্টে তেল কিনে ভারত তার অর্থনীতি স্থিতিশীল রাখতে পেরেছে এবং বিশ্ব বাজারকেও কিছুটা ভারসাম্যে রাখতে সহায়তা করেছে। তবে তিনি আরও বলেন, চলতি বছরে তেলের দাম 27% কমেছে। প্রতি ব্যারেলের দাম $78 থেকে $59 নেমে আসছে, যা রুশ তেল আমদানি বন্ধের প্রস্তাবিত প্রভাবের চেয়ে অনেক বড়। অল্প চাহিদা থাকায় অন্যান্য দেশ সহজেই ভারতের জায়গা পূরণ করতে পারবে। ভারতের প্রাক্তন বাণিজ্য কর্মকর্তা ও GTRI প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, রুশ তেল ভারতের জন্য দামের স্থিতি ও রিফাইনারি সুবিধা দুটোই দেয়।
শ্রীবাস্তব বলেন, দিল্লির সামনে এখন দুটি কঠিন পথ: রুশ তেল কিনে যুক্তরাষ্ট্রের শাস্তির ঝুঁকি নেওয়া, অথবা মধ্যপ্রাচ্য ও আমেরিকার দামি তেলের দিকে ঝুঁকে দেশে জ্বালানির দাম বাড়ানো। এখন এই পর্যন্তই। আপনি দেখছিলেন আকাশবাণী 2.0। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার কাছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী খবর সবার আগে পান আপনি। ফিরে আসছি আবার নতুন খবর, নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।